আমাদের এখানে একটা আউটপুট আসে। এর আগে আমরা কি করছিলাম, আমরা বললাম যে আমাদের অনেক ফিচার আছে, যে এখানে থাকতো আমাদের ইনপুট লেয়ার। তো ইনপুট লেয়ারে আমরা কিছু ফিচার নিতাম। ধরো এখানে বললাম F1, F2, F3 এরকম টাইপের অনেকগুলো ফিচার নিতাম আমরা, তাই না? এই ফিচারগুলো নেওয়ার পরে এই ফিচারগুলো আমরা একটা হয়তো বা হিডেন লেয়ারে নিয়ে যাইতাম, তার জন্য অনেকগুলো ওয়েট দেওয়া থাকতো, এরকম টাইপের গিজিবিজি অনেকগুলো ওয়েট দেওয়া থাকতো। এরপরে আমরা এরকম মাল্টিপল হিডেন লেয়ার থাকতে পারে, এরকম মাল্টিপল হিডেন লেয়ারে হয়তো আমরা যাইতাম, তার ভিতরে ওয়েট দেওয়া থাকতো। তারপরে এই ওয়েটগুলো ব্যবহার করে আমরা এইভাবে মাল্টিপল হিডেন লেয়ার হতে হতে একটা সময় আমরা হয়তো বা আউটপুট লেয়ারে যেতাম। আউটপুট লেয়ারে একটা নোড থাকলে আমরা বলতাম বাইনারি ক্লাসিফিকেশন। আমাদের বলতাম যে আউটপুট লেয়ারে যদি আমাদের একটা নোড থাকে তাহলে আমরা বলতাম এটা বাইনারি ক্লাসিফিকেশন। এখন এই বাইনারি ক্লাসিফিকেশন করতে আমরা কি দিয়ে, আমরা সিগময়েড ফাংশন ব্যবহার করে, তাই না? এই সিগময়েডটা কিরকম থাকতো, আমরা বলতাম সিগমা অফ x ইজ ইকুয়াল টু 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। এভাবে করার পরে আমাদের বলতাম আচ্ছা এটার হলে 0.5 এর উপরে হলে একরকম, আর লেস দেন 0.5 হলে আর এক রকম, দুই রকমের ক্যাটাগরি থাকতো। অর্থাৎ বাইনারি ক্লাসিফিকেশন বলতে দুইয়ের মধ্যে যদি ক্লাসিফিকেশন হয় তাহলে, হ্যাঁ, এটা থাকতো দুইয়ের মধ্যে। তো দুইয়ের মধ্যে ক্লাসিফিকেশন হলে আমরা বাইনারি ক্লাসিফিকেশন বলে, এটা সিগময়েড ব্যবহার করতে পারি। আচ্ছা এরকম একটা জিনিস বলে রাখি, এটা কখনোই ঠিক না যে বাইনারি হলে অবশ্যই সিগময়েড ইউজ করতে হবে, বাইনারিতেও আমরা সফটম্যাক্স ইউজ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে সফটম্যাক্সের জন্য মাল্টিপল নোড থাকতে হয়, তাই না? যদি একের বেশি নোড থাকে আউটপুট লেয়ারে তখন আমরা অবশ্যই সফটম্যাক্স অ্যাক্টিভেশন ফাংশন ব্যবহার করি। তো সফটম্যাক্সে কি থাকে, e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই সামেশন e টু দি পাওয়ার x। তাই না? এটা তো করছি আমরা। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে একটু জানাবেন, এখন জানাতে পারো, পরে জানালেও অসুবিধা নেই, যখন ভালো লাগে ভাই জানালেই হয়েছে, বাট মানে শিখতে হবে আর কি, পরীক্ষা তো সবই আসবে। এখন যেটা আমরা বলতে যাচ্ছি, আমরা দেখতাম যে এখানে কিছু মান বসাতাম, কয়েকজন বারবার করে জিজ্ঞাসা করতে এগুলা পাইলাম কোথায়, এগুলা পাইলাম কোথায়। আমিও বারবার করে বলতাম এগুলো র্যান্ডমলি পাইছি, হ্যাঁ, এগুলা আন্দাজের উপর বসানো, এই যে 0.7, 0.3, এইগুলা আন্দাজের উপর বসালাম, 0.2, 0. অথবা 9, হ্যাঁ, এখানে হয়তো 0.001 এরকম টাইপের যে মানগুলা এখানে বসাতাম, এই থিটার যে মানগুলা, হ্যাঁ, এই মানগুলা তোমরাও জিজ্ঞেস করো আমার কাছে যে আমি কিভাবে পাইলাম। আমিও নিজের কাছে জিজ্ঞেস করি যে এগুলা কিভাবে আসলো। এগুলো আসলে পুরাটাই র্যান্ডমলি জেনারেটেড, একেবারেই আন্দাজে র্যান্ডম, এটা একেবারেই ঠিকঠাক না, র্যান্ডম। তো এই মানগুলো ব্যবহার করে এই ফিচারগুলো কই থেকে আসে, এই ফিচারগুলো আসে ডেটা সেট থেকে, ঠিক আছে? তাহলে ডেটা সেট থেকে আমরা কিছু ফিচার নিই, মানে ফিচারগুলো আমরা বের করি না, ফিচারগুলো ডিপ লার্নিং এ বের করে। এদের সিএনএন দিয়ে আমি দেখাইছি যে কিভাবে ফিচার বের করতে হয়। তো এই ফিচারগুলা আমরা এই নোটগুলোতে নিলাম, নোটগুলোতে নিয়ে আস্তে আস্তে ওয়েট দিয়ে মাল্টিপল হতে হতে একটা সময় আমাদের আউটপুট লেয়ারে আসলো আর কি, কিছু ভাবে আউটপুট লেয়ারে এসে ধরো এটার ভ্যালু আসলো 0.75, এটার ভ্যালু 0.25। আমরা বলতাম আচ্ছা ঠিক আছে, ক্লাস এ এর পার্সেন্টেজ বেশি মানে এটা ক্লাস এ তে যাবে, ক্লাস 2 এর পার্সেন্টেজ কম তাহলে ক্লাস 2 তে যাবে না। কি গ্যারান্টি আছে যে এটা ঠিক? এটা ভুলও হতে পারে। ধরো আমার একটা ডেটা সেট আছে, এখন এই কিসের ডেটা সেট, ধরো এটা একটা সিটি স্ক্যানের ডেটা সেট হতে পারে, একটা সিটি স্ক্যান, তাই না? সিটি স্ক্যানের ডেটা সেট, এখন সিটি স্ক্যানের ডেটা সেটে কি কি থাকে, আমাদের থাকে একটা ইমেজ, বুঝেছো? একদম মানে প্রপার যে আমরা যে ইমেজটা বুঝি, ছবি যেটা বুঝি, সেই ছবিটা থাকে, জেপিজি ফরম্যাটে থাকতে পারে। আর এই ইমেজের কোরেসপন্ডিং একটা লেভেল, এই লেভেলটা কি, এই ইমেজে যদি আমরা ডিজিজ ডিটেকশন করি তাহলে এই ইমেজের কোরেসপন্ডিং কোন ডিজিজটা আছে সেরকম। ধরো আমি একটু সার্চ দিই তোমাদের দেখাই, এটা হলো ডেটা সেট, এর ভিতরে অনেক কোড করে দেওয়া আছে, এখানে তোমরা দেখতে পারো, মানে আমি জাস্ট মনে হলো দেখতে কি আছে।
আচ্ছা, এটা হলো চেস্টের সিটি স্ক্যানের একটা ডেটা সেট। আচ্ছা, সাইন ইন করলে অনেক কিছু দেখা যাবে। ডেটা, তো ডেটার ভিতরে দেখো ৩ রকমের ভাগ আছে, একটু বড়। আর আসলে মানে একটা এই ল্যাপটপে যখন দেখি তখন একবারে পুরোটা দেখতে হয়, তো ছোট করে দেখি। আচ্ছা, দেখো চেস্ট সিটি স্ক্যান আছে। প্রথমত টেস্ট ট্রেন ভ্যালিড, এগুলো আসলে কি আমি একটু বলে দেখি। এই যে ডেটা সাইডে, আচ্ছা এই ডেটা তোমাদেরকে মেশিন লার্নিং এর মধ্যে আমি বলছিলাম আসলে আমরা কি করি, ধরো আমার কাছে ১০০০টা ডেটা আছে, কিন্তু আমরা তো আলটিমেটলি আমার কাজকে, আমার টাস্ক হলো ডেটা দিয়ে মেশিনকে শেখানো, মেশিনকে শেখানো। এখানে মেশিন আসলে কি, মেশিন বলতে আমরা যে কোনো হার্ডওয়্যার বোঝাই। সেটা হতে পারে একটা কম্পিউটার, হতে পারে কোনো একটা মাইক্রো কন্ট্রোলার, হ্যাঁ, মাইক্রো প্রসেসর হতে পারে, কোনো একটা রোবট হতে পারে, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। আমরা আপাতত ধরে নিচ্ছি আমাদের জন্য কম্পিউটারটা হলো মেশিন, মেশিনকে শেখানোটা আমাদের উদ্দেশ্য। আচ্ছা, ধরো আমরা ট্রান্সফরমার সম্পর্কে শিখতে চাই, তাহলে আমরা কি করি, ট্রান্সফরমার নিয়ে আমরা একটা বই পড়ি, বইতে হয়তো বা ২০টা প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমরা আমাদের মতন সলভ করি, না পারলে সলিউশন দেখি, আবার সলভ করি। একটা সময় প্র্যাকটিস করতে করতে এমনভাবে শিখে যাই যে বইয়ের বাইরের কোনো একটা ম্যাথ দিলে সমস্যা নেই। ধরো তোমাদের যেই স্যার ট্রান্সফরমার পড়াইছে সেই স্যারকে বইয়ের বাইরের কোনো ম্যাথ দিলে সেই স্যার পারবে, মোস্ট লাইকলি পারবে, হয়তো ১০০টা দিলে ৯০টা ৯৫টা পারবে, কিন্তু তোমরা হয়তো বা পারবে না, কারণ স্যার হলো অনেকদিন ধরে এটা করে আসছে। এখন বিষয়টা হলো যে মেশিন অনেকটা এরকম, ওকে আমরা ১০০০টা ডেটা আছে বা ১০০০টা প্রবলেম আছে, ওই প্রবলেমটা দিয়ে আমরা ওকে শেখাই। তো তার জন্য কি করি, একটা পার্সেন্টেজ হয়তো বা ৮০% মতন আর ডেটা দিয়ে ওকে আমরা শেখাই, ডেটা দিয়ে ওকে আমরা শেখাই। এই শেখানোটাকে বলা হয় ট্রেন ডেটা, যেই ডেটাটা আমরা আলাদা করে রাখি সেটাকে সেটাকে বলে ট্রেন ডেটা। হ্যাঁ, আচ্ছা, বাকি 20% ডেটা থাকলো, এই 20%-এর মধ্যে আমরা 10% একটু আলাদা রাখি। এই 10%টা কি করি আমরা, দেখো অনেক সময় নিজেরা যখন শিখি বা অন্যকে শেখাই, বা তুমি তোমার কোনো ভাই বোনকে যখন শেখাও, তখন হয়তো বা 10টা ম্যাথ করে দিয়ে এবার একটা ম্যাথ বলে তুমি একটু করে দেখাও তো দেখি তুমি পারো কিনা। তখন সে তোমাকে করে দেখালো, যদি পারে ভালো কথা, তুমি বললে ঠিক আছে, যদি না পারে তুমি ইনস্ট্যান্টলি এটা ঠিক করে দিলে, ঠিক করে ওকে ওইটা হয়তো শিখাই দিলে। তো এই ধরনের ডেটাগুলো হলো ভ্যালিডেশন ডেটা। হ্যাঁ, আর ওর মানে সবকিছু শেখানো কমপ্লিট, এখনো যখন তোমার মনে হয়েছে যে না সবকিছু শিখে গেছে, তখন তুমি স্কুলে বা অন্যান্য জায়গাতে ফাইনাল একটা পরীক্ষা নেওয়া হয়, হ্যাঁ? ওই পরীক্ষার জন্য 10% ডেটা রাখা আছে, সেটা হবে টেস্ট ডেটা। ওকে, এখন যেটা হয়, তুমি ওকে ৮০% ম্যাথ করে দিচ্ছ, এইটা দিয়ে চেক করছো যে যে পারে কিনা। যদি পারে ভালো কথা, আর যদি না পারে তাহলে কি করবা, আবার শিখাবা, তাই না? আবার শিখাবা, আবার শিখাবা, আবার শিখাবা, এগুলো দরকার হলে শিখাই দাও। শেখানোর পরে যদি আবার টেস্ট করো এটা দিয়ে, পারে ভালো কথা, না পারলে আবার শেখাও। এরকম করে শেখাতে 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 একটা সময় যখন দেখো যে না, ওকে যে 10% এটা দেওয়া হচ্ছে সেটাতেও পারছে, তুমি কনফিডেন্ট, তখন বললে যাও পরীক্ষার হলে যাও। পরীক্ষার হলে ও যখন স্কুলে যায়, পরীক্ষাটা দেয়, পরীক্ষাতে যেই প্রশ্নে পরীক্ষা দেয় সেই প্রশ্নে তার একটা নাম্বার আসে, সে হয়তো ১০০-এর ভিতরে ৮৩ পাইছে। আমরা বলি ঠিক আছে, এটা হলো ৮৩% তারা করেছে, বা ৮৩% সে শিখতে পারছে। এবং এটা একবারই হবে, জাস্ট একবার, এবং এইটার উপরে সে আর আপডেট হওয়ার সুযোগ পাবে না। এখানে যেটা হয়েছে সেটাই, মানে আপডেট হওয়ার সুযোগ পাবে, ঠিক আছে, পরের ক্লাসে ওইটা পাবে, বাট ওই যে আমাদের ভ্যালিডেশন ইভালুয়েশন, এই ইভালুয়েশন প্রসেসে এই আর আপডেট হওয়ার সুযোগ পাবে না। হ্যাঁ, এটা এরকম যে তোমরা সার্কিটের এক্সাম দিয়ে ফেলছো অনেকে, 1-1-এ ওখানে যে গ্রেড আছে সেই গ্রেডই তোমাদের থাকবে, পরবর্তীতে তোমরা নতুন করে সার্কিট মার্কেট শিখলেও হয়তো এখন তোমাদের সার্কিট পরীক্ষা দিতে গেলে A+ পাবা, কিন্তু সেই সময় তোমরা হয়তো বা পারতে না। তো এখানে ঘটনাটা এরকম, হ্যাঁ, ওকে আমরা একবারই সুযোগ দেবো, পরে হয়তো বা সে শিখবে, বাট ও সেই অ্যাকুরেসিটা বাড়ানোর সুযোগটা পাবে না মডেলটা। হ্যাঁ, তো এখানে ওই রকম ৩টা ভাগে ভাগ করা আছে, টেস্ট, ট্রেন আর ভ্যালিড। এখন টেস্ট আমরা একটার মধ্যে যাই, ধরো ট্রেনের মধ্যে যাই, অনেক ডেটা পাবো আর কি। আচ্ছা, এখানে ৪ রকমের ডিজিজ আছে, ঠিক আছে? এটা কোনো একটা ডিজিজের নাম, এটা ডাক্তাররা জানে, আমি কি জানি না নাম কি। হ্যাঁ, অ্যাডিনোকার্সিনোমা লেফট লোয়ার লোব কিছু একটা আছে, ঠিক আছে, এই ডিজিজ আছে।
এই ডিজিজের ভিতরে এখানে একটা হয়তো ছবি দেওয়া আছে। সাইন ইন আমার করা নাই বলে এটা দেখতে পাবো না, আমি সাইন ইন করলে দেখতে পাবো। আমার আসলে ঠান্ডা কাশি হয়েছে তো কয়েকটা দিন, একটু প্যারার মধ্যে আছে। টানা কাশি, কথা বললে কাশি হয়, কিন্তু চুপ করে থাকলে আবার কাশি হয় না। দেখো এটা হলো সেই ইমেজ। দেখো ইমেজের মধ্যে কিছুই নাই, জাস্ট একটা ইমেজ দেওয়া আছে। এগুলো পিক্সেলের ভ্যালুগুলো আমরা জানি, যেটা আমরা গতদিনে কনভলিউশন করে ছোট করে নিয়ে আসতে পারছিলাম। কিন্তু এগুলো কিসের মধ্যে আছে দেখো, একটা ফোল্ডারের মধ্যে আছে। এই যে এই ফোল্ডারের মধ্যে আছে। তাহলে এই ফোল্ডারের মধ্যে থাকলে আমাদের ওই আমরা কোডের ভিতরে এটা রিড করে নিই। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমাদের যদি এই ফোল্ডারের নামটা জানি, তাহলে এই ফোল্ডারের মধ্যে যতগুলো ইমেজ আছে সবগুলোতে এই রোগ আছে। আবার পরের ফোল্ডার এইটার মধ্যে যতগুলো ইমেজ আছে, যেমন এখানে 115টা ফাইল আছে, এখানে 195টা, এখানে 115টা। হ্যাঁ, এর ভিতরে যে 115টা ইমেজ আছে, সে 115টা ইমেজে এই রোগ আছে। এর ভিতরে যে 148টা ইমেজ আছে সেগুলো হলো নর্মাল, মানে কোনো রোগ নাই। আর এগুলোর মধ্যে কত 155টা ফাইল আছে, এগুলোর ভিতরে যে এই রোগটা আছে আর কি। এখন কথা হচ্ছে যে এটা তো আর ডাক্তাররা ছাড়া আমাদের দেখে বোঝার উপায় নেই যে এইটা হলো অসুস্থ মানুষের কি অসুখ হয়েছে। দেখো দেখে আমাদের বোঝার কোনো উপায় নাই যে কি অসুখ হয়েছে। আর যদি বলে একটা নর্মাল নর্মাল একটা দেখি যে এটা হলো নর্মাল, হ্যাঁ, আর ওইটা হলো অসুস্থ, এখন দেখে তো আমাদের বোঝার উপায় নেই, কিন্তু ডাক্তাররা এটা লেভেলিং করে দিছে যে এটাতে এই অসুখ হয়েছে, এবং আমরা এটাকে মেশিনকে বুঝাবো এবং দেখবো যে মেশিন আমাদের আসলে অ্যাকুরেটলি সবকিছু দেয়। এবার আমরা একটু দেখি, অনেকে এরকম কোড করে রাখছে, মানে যে এই লোকটা একটা কোড করে রাখছে। এটা এটাতে সে হচ্ছে ইমেজ প্রথমে শো করছে, ডেটা এটা সবকিছু করে নিচ্ছে, নিয়ে হচ্ছে এই যে ব্যাচ নরমালাইজেশন তোমাদের কি ও না আজকে শেখাবো। আর পুলিংটা শেখানো হয়েছে, এভারেজ পুলিং আর কি। হ্যাঁ, এভারেজ পুলিংটা তোমাদের বলা হয়েছে এর আগে, কিন্তু আমি ম্যাথ করে দিই না, তোমাদেরকে তো ম্যাক্স পুলটা করা হয়েছে, এভারেজ পুলটা করা হয়নি, তো এক একজন এক একটা করে। যাই হোক, ওরে টোরে মানে এটাও কিন্তু সিএনএন মডেলই। হ্যাঁ, সিএনএন মডেলটা আমি একটু তোমাদেরকে এক্সপ্লেন করতে চাই। যে এইটা দেখো এফিশিয়েন্ট নেট ভি3, এইটা আসলে কনভলিউশনটা করে। কনভলিউশন করার জন্য বললাম না আমাদের মাস্ক থাকে, এটা সেটা হ্যান ত্যান থাকে। তো আমাদের এই পুরা প্রসেসটা অনেকগুলা ফাংশন সায়েন্টিস্টরা অলরেডি ডেভেলপ করে রাখছে। তোমাদেরকে আমি কোনো একটা দিন ইমেজ নেট ডেটার কথা হয়তো বলছিলাম, মনে আছে কিনা, যে দুনিয়াতে এরকম অনেকগুলা মডেল আছে, কয়েকশো আর কি হবে, যেগুলা ইমেজ নেট নামক একটা ডেটা সেটের উপরে অলরেডি ট্রেইনড। সেগুলোর থিটার ভ্যালু ট্যালুগুলো সবগুলো অলরেডি ওয়েবসাইটে পাওয়া যায়। তো ওইটা কল করে নিয়ে আসা যায় পাইথনে, জাস্ট ফাংশন কল করলেই হয়। এই যে ফাংশন কল করছে। এখন দেখো এখানে একটা ইনক্লুড টপ লেখা ফলস। হ্যাঁ, এটার কারণ কি, যে আমরা কি করি, একটা ইমেজকে কনভলিউশন করার পরে এএনএন এর মধ্যে দিয়ে দিই না অনেকগুলা ফুললি কানেক্টেড লেয়ার। তো এই ফুললি কানেক্টেড লেয়ারটা আমরা নিয়ে আসবো না। ওই ফুললি কানেক্টেড লেয়ার যেটা, অর্থাৎ আমাদের এই যে লাস্টের যে এএনএনটা, দুইটা বা তিনটা আমাদের লেয়ার থাকে, ওই লেয়ারটা আমরা নিজেরা বিল্ড করবো। এই জন্য ইনক্লুড টপটা ফলস দেওয়া। যদি ইনক্লুড টপ ট্রু থাকতো তাহলে আমরা নিজেরা লেয়ার বিল্ড করতাম না। হ্যাঁ, আর ওয়েটসটা হলো, ওয়েট বলতে কি থিটার ম্যাট্রিক্সটা, ওই থিটার ম্যাট্রিক্সটা কই থেকে আসবে, ইমেজ নেট নামক একটা ডেটা সেট থেকে আসবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এবার ওই বেস মডেলটা আমাদের হয়ে গেল। হওয়ার পর এখন আমরা কি করি, সিএনএন করি, তাই না? মানে সিএনএন সরি, সিএনএন ভুল বলতেছি, এএনএন করি, তাই তো? মানে এমএলপি বলে ওটাকে, ফুললি কানেক্টেড লেয়ার দিয়ে করা হয় ফ্ল্যাটেন করার পরে। তো ওই যে বেস মডেল চলে আসছে, ওইটার আউটপুটকে অ্যাভারেজ পুল করে, এবার আচ্ছা ড্রপ আউট ব্যাপারটা তোমাদের বলি নাই, এটা হলো 30% নোটকে ভুলাই দেওয়া হচ্ছে, সেটা পরে আসবো। এরপরে ব্যাচ নর্মালাইজেশন করা হচ্ছে। এরপর আউটপুট ডেন্স ডেন্স 4 হলো কি, একদম আউটপুট লেয়ারে 4টা নোড থাকবে। 4টা নোড কেন? 4টা নোড হলো কারণ এখানে 4টা ক্যাটাগরি আছে। দ্যাট ইজ ওয়াই, যে এখানে 4টা ক্যাটাগরি আছে, দ্যাট ইজ ওয়াই আউটপুট লেয়ারে 4টা নোড। আর অ্যাক্টিভেশন তাহলে কি হবে, সিগমার্ট না সফটম্যাক্স? সফটম্যাক্স হতে হবে, কারণ 4টা নোড যেহেতু, যে সফটম্যাক্স দেওয়া। হ্যাঁ, আচ্ছা ডেটা টাইপ ফ্লোটিং পয়েন্ট নিচ্ছে, কারণ আমরা অনেক পর্যন্ত অ্যাকুরেসি চাই, দ্যাট ইজ ওয়াই, আর কিছু না। যাই হোক, এবার এই লার্নিং রেট মেট সবকিছু দিয়ে দিচ্ছে, অপটিমাইজার ব্যবহার করছে, লস ফাংশন ব্যবহার করছে। করার পরে শেষে গিয়ে মডেল টডেল ট্রেনিং হচ্ছে, ট্রেনিং হয়ে আমাদের একটা অ্যাকুরেসি আসছে। দেখো কতবার ট্রেনিং হয়েছে, 39 বার ট্রেনিং হয়েছে। এটা হলো 17 নাম্বার, এটা 18 নাম্বার, না এটা হলো 100 বার। 100 বার দেওয়া হয়েছে, কিন্তু 100 বার লাগে না, কারণ 39 বারেই মোটামুটি আমাদের অ্যাকুরেসি চলে আসছে। দেখো কত অ্যাকুরেসি চলে আসছে, 95% করে 96% চলে আসছে। তো যাই হোক, মানে আমাদের বলতে যে লক্ষ্যটা করে রাখছে তার। তো এরকম করে
সে বাকি আর অ্যাকুরেসি যত ম্যাট্রিক্স ট্যাট্রিক্স আছে সেগুলো সবকিছু এখানে দিছে যে দেখো কত রকমের প্যারামিটার বের করছে, অ্যাকুরেসি আছে। এই অ্যাকুরেসিটা দেখো এটা টেস্ট ডেটার উপরে, হ্যাঁ টেস্ট ডেটার উপরে কি কম আসবে, একদম লাস্টের যে এক্সাম ওটাতে কম আসবে কারণ কোনোদিন দেখে নাই। আর এই পাশের অ্যাকুরেসিটা হলো ট্রেনিং ডেটার উপরে, এই যে এটা ট্রেনিং ডেটার উপরে দেখো 98% চলে আসছে ভ্যালিডেশন অ্যাকুরেসি। ভ্যালিডেশন বলতে যে তুমি প্রশ্ন করো যেটা সেটা, হ্যাঁ। আর ট্রেনিং ডেটার উপরে যেটা ট্রেনিং হচ্ছে 98.84% অ্যাকুরেসি, ভ্যালিডেশনের উপরে 98%, 9% অ্যাকুরেসি। যেগুলো বারবার দেখতেছে যে এই ডেটাগুলো, এগুলোর উপর স্বাভাবিকভাবে অ্যাকুরেসি অনেক ভালো থাকবে। এখন তুমি মোটামুটি স্যাটিসফাইড যে না ও সবকিছু জানে, শেখে, ওকে পরীক্ষার হলে পাঠিয়ে দেওয়া যায়। পরীক্ষার হলে গিয়ে এসে দেখবে সবগুলো নতুন প্রশ্ন তার কাছে আসছে, হ্যাঁ কোনোদিন দেখে না, এবং একবারই সে সলভ করার সময় পাবে। সে একবার সলভ করার পরে সে বলছে আমার 100টার ভিতরে 92টা ঠিক হয়, অ্যাকুরেসি 92%। যাই হোক, আর রেগুলার কার্ভ টার্ভ সবগুলো। আচ্ছা তোমাদের লসের কার্ভ দেখাবো বলছিলাম, যে লসের কার্ভটা যে একটা পার্ট এরকম হয়, মানে বাম পাশটা, হ্যাঁ আমাদের তো পুরোটা দেখি আমরা, বাট এটা হলো বাম পাশটা এরকম হয়, ডান পাশে আমরা দেখি না। কেন? কারণ আমাদের এক পাশ থেকে অপটিমাইজ হতে হতে আসে, আর এক পাশে যাওয়াই লাগে না। কারণ অপটিমাইজ হয়ে গেলে কেন আমি আরেক পাশে যাবো, অ্যাকুরেসি খারাপ হয়ে যাবে না তখন, ওই জন্য। এখন আমরা কাজে আসি। কি জানি বলার জন্য তো কিছু বললাম, ও আচ্ছা হ্যাঁ, এই যে এখানে আসলো। তাহলে এই যে এইগুলা কিন্তু করে, প্রত্যেকটা কাজ করে না, দেখবে প্রত্যেকটা প্রজেক্ট বা তোমরা যদি পেপার পড়ো পেপারগুলোতেও এই ঘটনাগুলোই ঘটে। আর নিজের একটু কোড মোড দেখবা মাঝে মধ্যে, বুঝবা আসলে কি কি করছে না করছে। যাই হোক, এখন এখানে যে ভ্যালুগুলো ধরলাম না, এই ভ্যালুগুলো তো আসলে অপটিমাইজড কোনো ভ্যালু না, এগুলো আন্দাজে ধরছি। তাহলে আন্দাজে ভ্যালু ধরে যদি কাজ হয়ে যেত তাহলে তো আর আমাদের কোনো কষ্টই হতো না, তাই না? আমরা সব সারাদিন ধরে আন্দাজে সবকিছু ধরতাম। কিন্তু এখানেই হলো ঘটনা, আমাদের এই যে থিটা মানে আসলে ওয়েট, ওয়েট গুলা আপডেট করতে হয়, ওয়েট গুলা আপডেট করতে হয়। এখন কিভাবে আপডেট করতে হয়? মনে করো থিটার একটা এই পাশে হলো লস আর এই পাশে হলো ইপক, হ্যাঁ আমরা এই একটা জায়গাতে আসলাম, এটা একটু এখানে দেখেন, এখানে এরকম কোন একটা জায়গায় ইপক যখন 0 তখন এই জায়গায় কোথাও একটা আসছে লসের ভ্যালু ধরে 1.6 এর মতো। এবার আমরা মানে যদি গ্রাফটা এরকম হয় কোথাও একটা, আমরা বললাম আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখানে স্লোপটা বের করি। এটা তোমাদের পরীক্ষাতেও আসছিল, স্লোপটা বের করি। এই স্লোপটা কত? নেগেটিভ না? তাহলে ডেল জে বাই ডেল থিটা, এটা নেগেটিভ। আলফা হলো লার্নিং রেট, যাতে খুব বেশি জাম্প না করে। থিটা ওল্ড কোনটা? যে এটা এই মানটা থিটা ওল্ড, এই থিটা ওল্ডের ভ্যালু, এখানে ইপক না দিয়ে আমরা থিটা ব্যবহার করি তাহলে একটু ক্লিয়ার হয়, বাট ইপকও ব্যবহার করে দেয়। থিটা ওল্ডের বর্তমানে এই ভ্যালুটা আছে। এখন আমরা কি করি, এই ভ্যালু থেকে মাইনাস করে দিই, কারণ ঢাল মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে থিটার ভ্যালু একটু বাড়বে, বেড়ে হয়তোবা একটু সামনে এখানে আসছে, তাহলে থিটা নিব এটা। এরকম করে প্রত্যেকটা স্টেজে বাড়তে একটা সময় লসের ভ্যালু অপটিমাইজ হয়, আমরা যাই না, অর্থাৎ লসটা আমরা মোটামুটি এইরকম একটা গ্রাফ দেখি, যে এইটুকু একটু নিচে একাই এরকম টাইপের একটা গ্রাফ হতে হবে, দেখি এই পর্যন্ত থামাই দিই, এরপর আর আমরা যাই না। তো এটা হলো যে এই পর্যন্ত থামাই দিছে, এই পর্যন্ত থামাই দিছে, আর আমরা সামনের দিকে আগানো লাগে নাই, কারণ এটা আপডেট হচ্ছে না। আপডেট না হলে লস ওই রকমই থাকে। আচ্ছা, তাহলে গেল এই পর্যন্ত। এখন ঘটনা হলো এই যে লস, তো এই লসটা আমরা ক্যালকুলেট করব কিভাবে, হাউ টু ক্যালকুলেট দ্য লস, এটা হলো কথা। এখন এখন এই লসটা আমরা ক্যালকুলেট করে একটা ফাংশনের মাধ্যমে, এটাকে আমরা বলি লস ফাংশন। এর আগে আমরা মেশিন লার্নিং এ কি যে এমএমএস লস ফাংশনটা বের করছিলাম, তাই না? মানে স্কয়ার করে 2 দিয়ে ভাগ করতাম, তারপর সাম করতাম, তারপর এন দিয়ে ভাগ করে দিতাম, এভাবে লস বের করছি। এখনো ওইভাবে আমরা করতে পারি, কিন্তু ওটা সবসময় অপটিমাইজ হবে এটা নেসেসারি না, আরো কয়েক টাইপের মানে বের করার উপায় আছে লসের ভ্যালুটা। লসের ভ্যালু আমরা ক্যালকুলেট করি ওয়েট আপডেট করার জন্য, যেটা আমরা এতদিনে করি না। আমরা প্রথমে একটা র্যান্ডমলি ধরে নিতাম, ওই ভ্যালুটা নিয়েই আমরা আউটপুট বের করতাম। আউটপুট বের করে আমরা বলতাম যে আমরা অ্যাকুরেট কি অ্যাকুরেট না, কিন্তু এটা তো আসলে ভালো উপায় না। আমরা যদি ওকে 40 বার 50 বার শিখাই, তারপরে যখন ওয়েটগুলো একদম প্রপারলি অপটিমাইজ হবে, তখন দেখবো আমাদের শুরুতে অ্যাকুরেসি হয়তো 20-30% থাকলেও পরবর্তীতে অ্যাকুরেসি 100 এর কাছে চলে গেছে, বা অ্যাটলিস্ট 90 আপ হয়েছে, হ্যাঁ। তো
তো আমরা হয়তোবা প্রথমে অনেক হাই লস শুরুর দিকে যে জায়গাগুলোতে হয়তোবা শুরু করতেছি, এখানে শুরু করে আস্তে আস্তে বিভিন্নভাবে হতে 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 বিভিন্ন রাস্তা দিয়ে একদম এই গ্লোবাল মিনিমা যেখানে আছে এই গ্লোবাল মিনিমাতে পৌঁছাতে চাই। তো সেটার উপায়টা কি? সেটার উপায় ওই যে আমাদের কিছু অ্যালগরিদম আছে, ওগুলো অপটিমাইজার আমরা পরের দিন শিখবো। একটা অপটিমাইজার আমরা শিখছি, সেটা হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ওকে, তো এখানে যে আমাদের দেওয়া আছে, দেখো যে ইনপুট লেয়ার যেটা থাকে, ইনপুট লেয়ারে আমরা ফিচারগুলো ইনপুটে দেই, দেওয়ার পরে এগুলো অনেক হিডেন লেয়ার থাকে, হিডেন লেয়ারগুলোতে ট্রেনিং হয়। এখানে আমরা বিভিন্ন অ্যাক্টিভেশন ফাংশন ব্যবহার করি, তারপরে পুল টুল করি, করার পরে শেষে এখানে আউটপুট আসে। আউটপুটে যদি একের বেশি নোট থাকে, এখান থেকে আমরা সফটম্যাক্স ইউজ করি। সফটম্যাক্স ইউজ করার পরে আমাদের একটা প্রবাবিলিস্টিক ভ্যালু আসে। আসার পরে এখন আমরা একটা লস বের করি। এখন এই লস বের করি, আগে আমরা লস বের করতাম কিভাবে দেখো, মনে আছে কিনা? সেটা হলো টি মাইনাস ওয়াই মাইনাস টি, ওয়াই মাইনাস টি স্কোয়ার করতাম, হাফ করতাম, আর বলতাম না কস্ট তাহলে কত হবে, 1/2n ওয়াই মাইনাস টি এর স্কোয়ার, এটার সামেশন। এটা আমরা আই দিয়ে দিতাম যাতে আই নাম্বার ডেটার জন্য আমরা এটা করতে পারি, ঠিক আছে? এখানেও ওই রকমটাও করতে পারি, কিন্তু এখানে আমাদের, আমি তোমাদের তখনও বলতাম যে এইটা ক্যালকুলেট করার জন্য হাজারো ফাংশন আছে, এইটাই করতে হবে এরকম না, এটা একটা উপায়। কিন্তু লিনিয়ার রিগ্রেশনের সময় আমরা বলতাম যে এইটাই মানুষ ব্যবহার করে, ওই জন্য আমরা ওইটাই ইউজ করতেছি। কিন্তু আমাদের এর ছাড়াও আরো অনেকগুলো উপায় আছে, তো সেগুলোর ভিতরে একটা দুটা করে দেখি। তো প্রথমে আমাদের ম্যাক্সিমাম লাইকলিহুড লস, হ্যাঁ, তো ম্যাক্সিমাম লাইকলিহুডটা কিভাবে কাজ করে? আচ্ছা, লস ফাংশন বা কস্ট ফাংশন বলতে পারো, হ্যাঁ, আমরা লস না বলে কস্ট ফাংশন বলি। আচ্ছা, কস্ট ফাংশন আর লস ফাংশনের ভিতরে একটা ডিফারেন্স কি, যে লস ফাংশনটা একটা ডেটার উপরে কাজ করে, একটা ডেটা বলে একটা রো আর কি, হ্যাঁ, একটা রো ডেটার উপরে কাজ করে। এখানে রো বলতে কি একটা সেট, মানে একজন একটা ইমেজের যতগুলা ফিচার আছে সবগুলা, ঠিক আছে? তো একটা পার্টিকুলার ডেটা মানে এক সেট পার্টিকুলার ডেটা, তো আমি এখানে এক সেট লিখি, তাহলে হচ্ছে এটা হলো এক সেট ডেটা এর উপরে কাজ করে। আর কস্ট ফাংশনটা যতগুলো ডেটা আছে সবগুলোর উপরে কাজ করে, হ্যাঁ। যতগুলা ডেটা আছে সবগুলো। ওকে, তাহলে আমি বলতেছি, তাহলে একটু লিখে দিই, আমাদের কস্ট ফাংশন যেটা, সেটা হয় 1n সামেশন অফ এল। এটা হলো লস ফাংশন এবং কস্ট ফাংশনের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এখন এই কস্ট ফাংশনটা কি কি আছে? এক নম্বর হলো ম্যাক্সিমাম লাইকলিহুড, এইটাকে সংক্ষেপে এমএলডি বলে। এইটা আসলে কি করবে? আচ্ছা, আউটপুটে মনে করো তোমার এই নাম্বারগুলো আছে, এটা হলো 0.5, এই চারটা নোট যদি হয়, একটা নোডে আসছে 0.5, আর একটা নোডে 0.9, আর একটাতে 0.2, আর একটা নোডে পাঁচটা, হ্যাঁ, 0.6, আর এটা 0.1। এগুলো আউটপুট নোডের ওই ভ্যালুগুলো যেগুলো আমাদের কনভলিউশন মানে ওই এনএন করার পরে আসে। আর এইগুলো হলো টার্গেট। এই টার্গেটগুলো আমরা আসলে আগে থেকে জানি। এই জায়গায় একটা জিনিস একটু আগে থেকে বলে রাখি, এই যে এতক্ষণ ধরে কথাবার্তাগুলো বললাম যে আমাদের একটা ভ্যালু বের হয়, এখান থেকে আমরা মডেলকে জিজ্ঞাসা করি। তো আমরা যেটা করি, আমাদের যে ডেটা সেটটা গিভেন থাকে, ধরে বললাম D1, এটার অনেকগুলো ফিচার আছে, ফিচার 2 এরকম হয়তো অনেকগুলো ফিচার আছে, ডেটা 2 এর অনেকগুলো আছে, ডেটা 3 এর অনেকগুলো আছে, ডেটা 4 এর অনেকগুলো আছে, এখানে অনেকগুলো হয়তো ফিচার আছে। এখন যেটা হয়, এই ফিচারগুলো ব্যবহার করে ডেটার একটা লেভেল এটা আমাদের জানা থাকে আগে থেকে। যেমন তুমি তোমার ছোট ভাইকে যদি জিজ্ঞাসা করে, বলতো দেখি 3 দুগুণে কত হয়,
এরকমটা না যে 3 দুগুণে 6 হয় সেটা তুমি জানো না, তুমি আসলে জানো 3 দুগুণে 6 হয়, কিন্তু তারপরে ওর কাছ থেকে তুমি জানার চেষ্টা করো যে ও ঠিক বলছে কিনা, ঠিক আছে? সেরকম ডেটা ওয়ান এইটা যে এ ক্যাটাগরিতে যাবে সেটা আমরা জানি, কিন্তু আমরা মডেলের কাছ থেকে একটা প্রেডিকশন জানতে চাই যে তুমি আসলে কোন ক্যাটাগরিতে যাবা। মডেল আমাকে এ বলতে পারে, বি বলতে পারে, সি বলতে পারে, ডি বলতে পারে, যে কোনো ক্যাটাগরি বলতে পারে। তোরা বললো না আমি বি ক্যাটাগরিতে যাই, তার মানে নিশ্চয়ই এখানে ভুল হয়েছে না? এখন ভুল কতটুকু হয়েছে সেটা বের করাটাই হলো লস ফাংশনের কাজ। এখন ম্যাক্সিমাম লাইকলিহুডের এই লেভেলগুলো আমরা জানি, এবং লেভেলগুলো 0 1 0 1 এভাবে মার্কিং করা থাকে। আর প্রেডিকশন তো এটা হলো আউটপুট নোডের যে ভ্যালুটা থাকে সেটা। তো এটা সেই লেভেল, এগুলো আমরা আসলে আগে থেকে জানি। অর্থাৎ এই ফিগারের ভিতরে দেখো এখানে একটা ক্যাট আছে আর এখানে আছে একটা ডগ। একটা ক্যাট একটা ডগ এরকম যদি থাকে তাহলে দুইটা জিনিসের ভিতরে প্রেজেন্ট আর বাকিগুলো নাই, এই জন্য বাকিগুলো জিরো করে দুইটা আছে। আর এখানে ওই সব ঘটনা ঘটনার পরে এই জায়গায় ভ্যালুগুলো আসছে। তো এখন আমাদের ম্যাক্সিমাম লাইকলিহুড লস ফাংশন যেটা করে এটা হলো সেই সূত্রটা। আচ্ছা, এখানে এই চিহ্নগুলো দেখতে একটু মানে অদ্ভুত বা তোমাদের অপরিচিত লাগতে পারে, এটা অসুবিধা নেই, আমি আমার মতো করে লিখে দিচ্ছি। লস হলো -1/n। তো লসের ভিতরে সামেশন থাকতেই হবে, কিন্তু যে এইটা হলো অপশনাল। হ্যাঁ, তুমি এটা নাও দিতে পারো এই দাগানো পার্টটা, বাট বাকিগুলো কিন্তু আবার দিতে হবে ম্যান্ডেটরি। এটা হচ্ছে আর টি ওয়াই আই দিয়ে দিতে পারি প্লাস 1 মাইনাস টি 1 মাইনাস ওয়াই। এখন টি কোনটা ওয়াই কোনটা তোমরা জানো যে টি আসলে টার্গেট আর ওয়াই হলো প্রেডিক্টেড। হ্যাঁ, আর কোনো কনফিউশন হলে একটু জানাই। টি হলো টার্গেট, ওয়াই হলো প্রেডিক্টেড। তো টার্গেটটা কি এটা আমরা আগে থেকে জানি। হ্যাঁ, আর ওয়াই কি এটা হলো মডেল আমাদেরকে যেটা দেয়, মডেল যেটা দেয় সেটা হলো ওয়াই। তো আমাদের এইটা হলো লস। হ্যাঁ, এই লসটা হলো এমএলডি লস, ম্যাক্সিমাম লাইকলিহুড লস। তো এই ফর্মুলা এটা আই হবে একটা করে, আর আমরা এই প্রত্যেকটা ভ্যালু এর জন্যই সবগুলো যোগ করে চাইলে এন দিয়ে ভাগ করতে পারি, তাহলে এটা হবে আমাদের লস। কিন্তু এই লস আসলে কি, এটা লস আর কস্ট মানে বলতেছি এক এক সময় এক এক রকম, কিন্তু আসলে এটা আসলে কস্ট। কস্ট আর এই ফাংশনটাকে আমরা বলতে যে কস্ট ফাংশন। কস্ট ফাংশন বা অনেকে লস ফাংশনও বলে, বাট বুঝাই এটা। ওকে, তাহলে এখন আমরা এটা এখানে করার চেষ্টা করি। কারো যদি কোনটা টার্গেট কোনটা প্রেডিক্টেড এই জিনিসগুলো বুঝতে অসুবিধা হয় আমাকে একটু জানাইও, তাহলে হবে। আচ্ছা, তাহলে আমাদের লস বা কস্ট যেটাই লাগুক না কেন সেটা তাহলে সূত্রটা আমি আগে লিখি। মাইনাস এটা মানে আমি আই যদি লিখি 1 থেকে n, তাহলে কি টি ওয়াই মাইনাস 1 মাইনাস টি 1 মাইনাস ওয়াই। আচ্ছা, এখানকার টি ওয়াই গুলো, আচ্ছা এই যে এইটা ওয়াই যেটা লিখছে এইটা আসলে টি। হ্যাঁ, মানে টার্গেট। টার্গেট বলতে যে এইটা, এগুলো হলো ওয়াই দিয়ে লিখছে। আর এই যে প্রবাবিলিটি অফ ওয়াই না, এটা হলো যে এটা হলো প্রেডিক্টেড। হলো প্রেডিক্টেড। হ্যাঁ, এগুলো নিয়ে আবার কনফিউশনের কোনো সুযোগ নাই যে ওয়াই দিয়ে এক এক সময় এক একটা বোঝাইছে, তোমাদেরকে একদম শুরু থেকে বলে আসছে এক একটা বইতে একটা জায়গাতে এক একভাবে এক্সপ্রেস করা হয়, কিন্তু তোমরা জানো আসলে কোনটা টার্গেট কোনটা প্রেডিক্টেড। টার্গেটটা আমাদের আগে থেকেই দেওয়া থাকে, আমরা আগে থেকেই জানি যে কোনটা হবে। যেমন 3 দুগুণে 6 হবে, 6টা হলো আমাদের টার্গেট। তোমার ছোট ভাই যে রেজাল্টটা দিচ্ছে সেটা হলো প্রেডিক্টেড। সে যদি বলে 3 দুগুণে 5 তাহলে এটা প্রেডিক্টেড 5। সে যদি বলে 3 দুগুণে 6 তাহলে 6টা হলো প্রেডিক্টেড, দুইটা মিলে যাবে। আর যখন মিলবে না তখন আমরা বলবো যে না আমাদের কিছু একটা ভুল আছে, এরর আছে। আচ্ছা, এখন আমরা মানটা বসাচ্ছি। ডেটা কয়টা দেখো তো, 1 2 3 4 5। এখানে কি কি থাকতে পারে, ক্যাট ডগ বিয়ার হিটলার পুতিন থাকতে পারে, কিন্তু ক্যাট আর ডগ আছে, যাই হোক এখানে 5টা। তাহলে 1/n মানে 1/5। সামেশন না দিয়ে আমি একটা ব্র্যাকেট দিয়ে সবগুলো যোগ করি, তাই তো? তাহলে প্রথমটার ক্ষেত্রে টার্গেট 1 প্রেডিক্টেড 0.5, তাহলে 1 ইন্টু 0.5, 1 ইন্টু 0.5 প্লাস এই যে 1 ইন্টু 0.5 এর কাজ শেষ। তারপরে কি 1 মাইনাস 1
তারপরে 1 মাইনাস 0.5। ঠিক আছে, তাহলে প্রথমটা ক্লিয়ার। এবার আসে পরেরটা টার্গেট 1 আর প্রেডিক্টেড 0.9। তাহলে কত 1 আর 0.9, তাহলে 1 ইন্টু 0.9। আচ্ছা এটা মাইনাস দিছে না, এটা আবেগ আর কি, এটা প্লাস। এখানে উপরে মাইনাস দিছে, উপরে প্লাস আছে, এখানে লিখতে ভুল করছি। ঠিক আছে, আচ্ছা 1 ইন্টু 0.9, হ্যাঁ, প্লাস 1 মাইনাস 1, 1 মাইনাস 0.9 গেল। এবার নেক্সটে কি আছে, নেক্সটে 0 আর 0.2। তাহলে 0 ইন্টু 0.2, 1 মাইনাস 0, 1 মাইনাস 0.2 প্লাস, এরপরে কি আছে দেখো 0 আর 0.6 না, তাহলে লিখি 0 ইন্টু 0.6 প্লাস 1 মাইনাস 0, 1 মাইনাস 0.6, আর সবার লাস্টেরটা কি আছে 0 আর 0.1। ঠিক আছে, 0 আর 0.1, 1 মাইনাস 0 আর 1 মাইনাস 0.1, এরকম আর কি। তাহলে আমাদের এরকম একটা রেজাল্ট পেয়ে গেলাম সূত্রগুলো বসানোর পরে। তাহলে এখন আমরা ক্যালকুলেটরে যদি এগুলো বসাই, এটার একটা রেজাল্ট আসবে। তো দেখি আমি একটু ক্যালকুলেটর বসাই। তো এই জিরো গুলা তো আসলে বসানোর দরকার নেই, শুধু 1 গুলা বসালেই হবে। তাহলে 0.5, 0 প্লাস 0.9, 0, এটা 0, এটা হলো 0.8 হবে। এরপর এটা 0, এটা 0.4 হবে। তারপরে এটা তো 0 আর এটা কত হবে 0.9। আচ্ছা ডিভাইডেড বাই 5, আর এটা একটা মাইনাস আসলে মাইনাস 0.7 আসছে। এখানে কত, আচ্ছা এদেরও মাইনাস 0.7, মানে ঠিক আছে, ভুল নেই। তো এইভাবে আমরা ম্যাক্সিমাম লাইকলিহুড লসটা ক্যালকুলেট করতে পারি। তো এইটা নিয়ে কি কারো কোনো অসুবিধা আছে, বুঝতে পারতেছি না বা কিছু? বুঝছি স্যার। ওকে ঠিক আছে। তারপরে যদি আসলে কেউ কিছু না বুঝে থাকো তাহলে এটা জানাও, আজকে হোক কালকে হোক জানাও। মানে আমার কিছু কিছু সাবজেক্টে প্রবলেম হতো যে আমি আসলে পুরাটা কিছুই বুঝতাম না। মানে তোমার হয়েছে কি, তোর 5টা 6টা ক্লাস চলে গেছে, তারপরে দেখতেছি মানে আমি একেবারে ডিটাচড। মানে মানে স্যার হয়তো বা খুব সহজ কিছু বলছে, পরে পরীক্ষার সময় মনে হতো আর এই জিনিসটা একদম সহজ, এই জিনিসটা তো আসলে মানে আহ, না বুঝার কিছুই নাই। কিন্তু তখন দেখতাম যে ভাই ক্লাস টাইমে সবই মাথার উপর দিয়ে এমন ভাবে যেত, কিছু আমি জিজ্ঞাসাই করতাম না। তো এরকম যদি কিছু হয়, কেউ কারোর হয়, তাহলে আমাকে একটু জানাই। ওকে, নেক্সট আর একটা ক্লাসিফিকেশন অফ লস ফাংশনের ভিতরে আমাদের যে বাইনারি ক্রস এনট্রপি লস, যেটা সেটা আমরা একটু দেখি। এটাকে বিসি লস বলে শর্টে। বাইনারি ক্রস এনট্রপি লস, এটাকে বলে বিসিই লস। আচ্ছা এটা কিভাবে করে, এইটাতে আমাদের একটা লগারিদম ইউজ হয়। মানে এখানে যে জিনিসগুলো দেখতেছো যে আমরা টি এর পরে ডিরেক্ট ওয়াই ব্যবহার করতেছি, 1 মাইনাস টি এর পরে 1 মাইনাস ওয়াই ব্যবহার করতেছি, জাস্ট এইটাই, কিন্তু আমরা একটা লগারিদম ব্যবহার করব। ঠিক আছে, এই লস ফাংশনটা এরকম। তো এখানে দেখো এই ছবির ভিতরে বিআর আছে আর পুতিন আছে দুইজনে। তাহলে যে বিআরে দেখো 1 দেওয়া আছে আর পুতিনের ভিতরে 1 দেওয়া আছে, বাকিগুলো সবগুলো 0 দেওয়া আছে। আর এটা আমাদের সূত্র, দেখো আগের সূত্রটাই, শুধু একটা লগারিদম আছে আর কিচ্ছু নাই। আর এটা হলো সেই আমাদের আউটপুটের ভ্যালুগুলো আর কি। তাহলে আমরা আগের মতোই বসাবো সূত্রের মধ্যে, কিন্তু আমাদের আগে একটা লগারিদম বসবে, জাস্ট এইটুকু। তো আমরা একটু দেখি বসাই। টেস্ট হচ্ছে, তো এটা হ্যাং হয়ে গেছে, নতুন করে আসি। ওকে, এখন আমাদের তাহলে লসের ভ্যালুটা কত হবে,
মাইনাস 1/n, এখানে লস লিখতেছি বাট এটা আসলে কস্ট লিখলেও অসুবিধা নাই, কস্ট বা লস লিখতে পারি। আচ্ছা আচ্ছা এন এর ভ্যালু আমি আচ্ছা সূত্রটা গেল, তাহলে সূত্র কি হবে আমাদের টার্গেট লগারিদম ওয়াই প্লাস 1 মাইনাস টার্গেট লগারিদম 1 মাইনাস ওয়াই। তো যদি কখনো আমাদের এইগুলা জিরো হয়ে যায় তাহলে ওইটা না লিখলেও হবে, অসুবিধা নেই, বাট আমি হয়তো বা লিখবো, তোমরা না লিখলেও চলবে, এটা আই দিয়ে দিয়ে আমরা লিখতে পারি। ওকে, এখন আমরা মানগুলো বসাই। হ্যাঁ, তাহলে এখানে কয়টা ডাটা, 1 2 3 4 5টা ক্যাটাগরি, তাহলে -1/5। আচ্ছা এটা আসলে ব্র্যাকেট দিচ্ছি, এটা ব্র্যাকেট তো না, এটাতে সামেশন হবে, আই এর ভ্যালুটা 1 থেকে n। আচ্ছা আর এটা কিন্তু থার্ড ব্র্যাকেট, আমি এবার এই ব্র্যাকেট দিলে নরমালি থার্ড ব্র্যাকেট ইউজ করি, তো দুইটা বাদ দিই, এক না মনে হয়। তাহলে টার্গেটটা দেখো, টার্গেট হলো 0 আর প্রেডিকশন হলো 0.2। তাহলে আগে করতাম কি 0 ইনটু 0.2, কিন্তু এখন 0 দেওয়ার পরে একটা লগ 0.2 দেবো। হ্যাঁ, প্লাস 1 মাইনাস 0, এরপরে জাস্ট লগ 1 মাইনাস 0.2 প্লাস, এরপরে কি আছে দেখি, এরপরে 0, এটা টার্গেট, আর প্রেডিক্টেড হলো 0.4, তাহলে 0 ইন্টু লগ 0.4 প্লাস 1 মাইনাস 0 ইন্টু লগ 1 মাইনাস 0.4। আচ্ছা প্লাস নেক্সট আর একটাতে দেখি, 1 হচ্ছে প্রেডিক্টেড টার্গেট আর প্রেডিক্টেড হলো 0.8, তাই না? তাহলে 1 ইন্টু লগ 0.8 প্লাস 1 মাইনাস 0, সরি 1 মাইনাস 1, লগ 0.8, তো তাহলে 1 মাইনাস 0.8 প্লাস, পরেরটা হচ্ছে 0 আর এটা হলো 0.3, ঠিক আছে? তাহলে 0 ইন্টু লগ 0.3 প্লাস 1 মাইনাস 0 ইন্টু লগ 1 মাইনাস 0.3, ঠিক আছে? লাস্টে একটা থাকার কথা, লাস্টে দেখো এখানে 1 আছে আর এখানে কত আছে 0.9, তাহলে 1 ইন্টু লগ 0.9 প্লাস 1 মাইনাস 1 ইন্টু লগ 1 মাইনাস 0.9। তো যেটা জিরো হবে সেটা তো লেখার দরকার নেই, যেগুলা মানে 1 হবে সেগুলো লিখলেই হবে, আবার তোমরা ক্যালকুলেটর বসানোর সময় যেগুলো জিরো হবে সেগুলো না বসালেও হবে। তো এটা আমি আর মানে হিসাব করতেছি না, এখানে খুব সমর্থ করে দেওয়ার কথা করে দিছে, তো করে দেওয়ার পরে 0.28 আসছে, একটা লসের ভ্যালু আসছে। তো আগে আমরা যেটা দেখলাম এটা হলো এমএলডি লস, ম্যাক্সিমাম লাইকলিহুড, এরপরে দেখলাম বিসি বাইনারি ক্রস এন্ট্রপি। আমাদের এরপরে আরেকটা লস আছে এরকমই দেখতে, কিন্তু ওইটা আবার একটু সহজ, সেটাকে বলা হয় ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি। এটা হলো ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি। ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি লস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি লস কি করে, এখানে দেখো আমরা যে 1 মাইনাসের পার্টটা ব্যবহার করছিলাম, এই ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি লসে এটা ধরে না, শুধুমাত্র আগের পার্টটা ধরে, অর্থাৎ ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি লসটা আরেকটু ছোট হয়। এই যে এটা দেখো, অর্থাৎ শুধুমাত্র আগের পার্টটা ইউজ করছে, পরের পার্টটা তো তোমার মাইনাসের পার্টটা ইউজ করে না। তো যেগুলো জিরো হবে সেগুলো তো আমাদের আসলে হিসাব করারও দরকার নেই, ওয়ানের পার্টগুলো ধরলেই চলতেছে, তাই না? যেমন এখানে শুধুমাত্র ক্যাট আছে ইমেজের মধ্যে, তো শুধুমাত্র ক্যাটের পার্টটা 1, বাকি পার্টগুলো আসলে জিরো আসবে। তো ঠিক আছে, আমরা একটা মেলানোর চেষ্টা করি। এই আবার পেস্ট হচ্ছে না, অনেকবার একটু কেটে দিস। তাহলে এখানে আমাদের সূত্রটা কি হবে, লস বা কস্ট যেটাই বলো সমস্যা নেই, তুমি লসও বলতে পারো কস্টও বলতে পারো, সেটা মাইনাস, এখানে তুমি ভাগ করলে অসুবিধা নাই। হ্যাঁ, মানে তুমি এটা চাইলে 1/n দিতে পারো, এটা আমি আগেও বলছিলাম, বা অন্যান্য সূত্রগুলোতে এই জিনিসটা হলো অপশনাল। হ্যাঁ, মানে এটা চাইলে দেওয়া যায়, না দিলেও হবে, যেখানে দেয় নাই তুমি চাইলে দিতে পারো, তুমি চাইলে নাও দিতে পারো, আবার আগের যে সূত্রগুলো আছে ওইগুলো দিছে, তুমি চাইলে এটা ওমিট করতে পারো, তাহলে হবে। Okay, তো সামেশন কি আমাদের লিখছি কেন টি এর,
টি লগ ওয়াই, জাস্ট এইটাই। আই এর ভ্যালুটা 1 থেকে n পর্যন্ত। তাহলে এখানে 5টা আছে 1/5, এটা 1/5 দিচ্ছে, এখানে দেয় নাই, সমস্যা না, দিলেই হয়েছে। তো এখানে আমাদের টার্গেট হলো 1 ইন্টু লগ কত, এখানে প্রেডিক্টেড 0.8, ঠিক আছে, লগ 0.8। তো বাকিগুলো তো এমনিতেও 0, তো ওই জিনিসগুলো না লিখলে হয়, 0 প্লাস 0 প্লাস এরকম করে জিরোগুলো লিখলাম না। তারপরে ক্যালকুলেট করলে যেটা আসবে ওটা আমাদের ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি লস। তো এখানে 3টা লস দেখলাম। একটা জিনিস দেখো, এই জায়গাগুলোতে আমাদের সফটম্যাক্সটা করার আগের ভ্যালু দিছে, হ্যাঁ, এই তোমার বাইনারি ক্রস এন্ট্রপি আর হচ্ছে এমএলডি লস, এগুলো সফটম্যাক্স করার আগের ভ্যালু। কিন্তু ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি লস যেটা, এটা অবশ্যই সফটম্যাক্স করার পরে, তারপরে এখানে আসছে, এটা অবশ্যই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আসতে হবে, কিন্তু আগেরগুলা সফটম্যাক্স করার আগের ভ্যালুটা আর কি, সফটম্যাক্স করে নাই তখনকার ভ্যালুগুলো ব্যবহার করতে হচ্ছে, জাস্ট এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপিটা একটু আলাদা, মানে সূত্র সহজ, কিন্তু এই সূত্রটা মেলানোর আগে অবশ্যই সফটম্যাক্সটা করে নিতে হবে। আর আগেরগুলো সূত্রটা একটু ডিফিকাল্ট, কিন্তু সফটম্যাক্স করা লাগবে না, সফটম্যাক্স বাদেই হবে এটা। ওকে, তো এগুলা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই না? আচ্ছা, এগুলো হলো ক্লাসিফিকেশন লস ফাংশন যেগুলো দেখলাম, আর বাকিগুলো রিগ্রেশন লস ফাংশনটা আমরা ক্লাসে দেখবো। আসলে আমি শিওর না, মানে তোমরা মানে ঠিকঠাক বুঝছো না, আসলে মুখ না দেখলে জিনিসটা ফিল আসতেছে না। স্যার ক্লাসে একটু রিক্যাপ করলে অ্যাকচুয়ালি সব ঠিক আছে। হ্যাঁ, তোমরা বললেই হবে, মানে কোন কোন পার্টটা রিক্যাপ করতে হবে, হ্যাঁ, এটা আমাকে একটু জানাই দিও, তাহলেই হবে। জি স্যার। তোমাদের কালকে শাড়ি পাঞ্জাবি ডে, তাই না? স্যার কাল তো অফ। স্যার কালকে তো অনলাইন ক্লাস দিয়ে দিছে। ও, আমি তো জানি না, মেইলে দিচ্ছে না? কালকেও অনলাইনে ক্লাস দিয়েছে। মনে আসতেছে স্যার। এই সেমিস্টারে মনে হয় স্যার আপনার সাথে আর দেখা হবে না, যা শুরু হয়েছে। না, এটা তো সমস্যা। তাহলে কেমনে কি, আমি তো কালকে ল্যাব টেস্ট নিতে চাইছিলাম, যদি ওরা পিছাইছে, কিন্তু থিওরিতে তো প্রবলেম মিনিমাইজ করা যায়, ল্যাবে কি করবো না? স্যার ল্যাবও তো হয়তো অনলাইন দিয়ে দিবে, কিন্তু ল্যাব টেস্ট, তারপরে অন্যান্য জিনিসগুলা যেগুলো আছে, আমাদের ল্যাব ফাইনাল প্রজেক্ট, স্যার আমি লেগে আন্দোলনগুলো ডিসেম্বর মাসে গুলো ভালো হতো স্যার, ল্যাব ফাইনাল গুলো স্যার অনলাইনে হয়ে যেত। ল্যাব ফাইনাল কি অনলাইনেই হয় কিনা এখনো যা অবস্থা? স্যার আমাদের এদিকে স্যার বাসে আগুন দিতেছে, কেবল শুরু স্যার, এরপর কয়দিন থাকে কে জানে। স্যার করোনার মতো একটা ভাইব আসতেছে। করোনার মধ্যেও কি তোমরা এরকম করে একদিন দুই দিন করে পিছাতে মানে পুরো 1-1.5 বছর পিছায় গেল না? স্যার অনলাইনে হইলেই সবকিছু ভালো হয়। অনলাইন আসলে কি, ওইটা একটা মনে হয় সাময়িক একটা, বলতে পারো যে আনন্দ বা যেটাই হোক, সাময়িক একটা রিফ্রেশমেন্ট, কিন্তু আলটিমেটলি জিনিসটা ক্ষতিই করে না। যেমন আমি নিজেই, মেন্টালি ফিজিক্যালি সব দিক আমি নিজেই অনলাইন ক্লাসগুলোতে মাঝে মধ্যে দেখতাম যে আমি ক্লাস করতেছি না, পরে রেকর্ডিং দেখবো এই আশায়, বন্ধু পরে শেষ পর্যন্ত রেকর্ডিং গুলো দেখা হয় না, ওই দেখো স্লাইড মাইট পরেই পরীক্ষা করা যাওয়া লাগে, ওই জ্ঞানগুলো আসলে জীবন থেকে হারাই যায়। কিন্তু কিছু কিছু ল্যাব আবার ভালো হয়েছে, মানে অনলাইন রেকর্ডিং থাকলে পরবর্তীতে আবার দেখা যায়। ওকে, আমি রোল